আজ আলোচনা করব বাক্য নিয়ে। বাক্য অধ্যায়টা আজ আলোচনা করব। তো এই বাক্য অধ্যায়টি ক্লাস 10-এ যেমন রয়েছে তেমনি সিবিএসসি বোর্ডেও বাক্য রয়েছে এবং ক্লাস 12-এও বাক্য সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে। তো এই বাক্য আমরা দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলি। বাক্য কাকে বলবো না, আমরা দেখেছি না ছোটবেলাতে আমরা শিখতাম কি অ আ এগুলোকে বলি আমরা বর্ণ। তো এই বর্ণটা যখন আমরা উচ্চারণ করি মুখে তখন তাকে আমরা বলি ধ্বনি। তাহলে প্রথম হচ্ছে কি বর্ণ। বর্ণের পরে কি হলো না কয়েকটা বর্ণকে যুক্ত করে আমরা যা তৈরি করব সেটা হবে শব্দ। যেমন কি আমরা ছোটবেলাতে পড়তাম ক খ গ ঘ, তো সেরকম ভাবে প্রথমে পড়লাম ও আ, সেগুলো আমরা বর্ণ শিখলাম। তারপর একটু যুক্ত বর্ণ কি না ক প্লাস র সমান কি হয়ে গেল, সমান হয়ে গেল ক র। খ প্লাস ল সমান হয়ে গেল খ ল। এইভাবে আমরা শব্দ শিখলাম। তো সেই শব্দ আবার কয়েকটা শব্দ মিলিত হয়ে কি হচ্ছে বাক্য হচ্ছে। কিন্তু সেখানে কয়েকটা শব্দ মিলিত হয়েই বাক্য হচ্ছে না। কারণ কি না শুধু শব্দ দিয়ে বাক্য হয় না, তাই শব্দের সঙ্গে যোগ করতে হয় বিভক্তি। এইভাবে শব্দের সঙ্গে যোগ করে দিলে যেটা তৈরি হয়ে যায় সেটা হচ্ছে পদ। শব্দের সঙ্গে বিভক্তি যোগ করলে যা হয় তা হচ্ছে পদ। তো এইভাবে কয়েকটা পদের মিলিত রূপকে আমরা বলবো বাক্য। কেন? যেমন যদি আমরা বলি যে রাম বাস যায়, এই কথাটার কোনো অর্থ থাকলো না। কারণ কি রাম বাস যায়, এই বাক্যটা সম্পূর্ণ হলো না। কারণ কি এটা একটা শব্দ, এটা একটা শব্দ, কিন্তু তবুও বাক্যটা সম্পূর্ণ হলো না। কেন? কারণ এখানে বাস শব্দটার সঙ্গে কোনো বিভক্তি নেই, তাই এটা পদে পরিণত হয়নি। তাহলে এখানে কি যোগ করতে হবে? এখানে যদি একটা এ বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? রাম বাসে যায়, অর্থাৎ বাসে চড়ে সে কোথাও যায়। এখানে অর্থটা কিন্তু সম্পূর্ণ হলো। তো এইভাবে কয়েকটা পদ যদি পাশাপাশি বসে যুক্ত হয়ে যদি কোনো মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বলি বাক্য। তাহলে কি দাঁড়ালো? বাক্য কাকে বলি না, কয়েকটা পদ পাশাপাশি যুক্ত হয়ে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। তো এই বাক্যকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক, এর শ্রেণীবিভাগ কি? এর শ্রেণীবিভাগ দেখা যাচ্ছে বাক্যকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। এক কি না গঠনগত, আর দুই হচ্ছে অর্থগত। তো গঠনগত আর অর্থগত এই দুটো ভাগে আমরা বাক্যকে ভাগ করি। এখানে গঠনগততে রয়েছে কি না সরল বাক্য, দুই হচ্ছে যৌগিক বাক্য, তিন হচ্ছে জটিল বাক্য, আর চার হচ্ছে মিশ্র বাক্য। তাহলে দেখা যাচ্ছে সরল, জটিল, যৌগিক আর মিশ্র, এই চারটা ভাগে আমরা বাক্যের গঠনগত দিক দিয়ে বাক্যকে আমরা ভাগ করছি। সরল বাক্য কাকে বলবো না, যে বাক্যে একটি মাত্র খণ্ডবাক্য থাকবে, অর্থাৎ একটি মাত্র তার সমাপিকা থাকবে, তাকে আমরা বলবো সরল বাক্য। একটি মাত্র সমাপিকা ক্রিয়া বলতে কি, যেমন বা একটি মাত্র খণ্ডবাক্য বলতে কি, যেমন আমি ভাত খেলাম। এই যে আমি ভাত খেলাম, এখানে একটাই মাত্র ক্রিয়াপদ আছে, একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে। এই কাজটা সম্পূর্ণ, ভাত খাওয়া কাজটা সম্পূর্ণ করছে যে ক্রিয়া, সেই ক্রিয়া একটাই রয়েছে। এবং এরকম যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে এবং একটি মাত্র খণ্ডবাক্য এখানে, তাকে আমরা বলবো সরল বাক্য। তাহলে যে বাক্যে একটি মাত্র খণ্ডবাক্য থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো সরল বাক্য। আবার যৌগিক বাক্য কাকে বলবো না, যে বাক্যের মধ্যে অব্যয়পদ থাকবে, থাকে এবং সেটি দুই বা ততোধিক বাক্যকে, সেই দুই বা ততোধিক খণ্ডবাক্য অব্যয়পদ দ্বারা যুক্ত হয়ে গঠিত হবে, সেই বাক্যটাকে আমরা বলবো যৌগিক বাক্য। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, যেমন রাম ভালো ছেলে, কিন্তু সে একগুঁয়ে। এই যে বাক্যটা, রাম ভালো ছেলে একটা খণ্ডবাক্য, সে একগুঁয়ে, রাম একগুঁয়ে এটা আরেকটা খণ্ডবাক্য। একে আমরা কি দিয়ে যুক্ত করছি
কিন্তু দিয়ে যুক্ত করছি, এই কিন্তুটাই হচ্ছে অব্যয়পদ। এইরকম যদি দুটো খণ্ডবাক্যকে একটা কোনো অব্যয়পদ দ্বারা যুক্ত করা হয় তখন তাকে আমরা বলবো যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য কি দাঁড়ালো না, যে বাক্য একটিমাত্র খণ্ডবাক্য থাকে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত তাকে বলবো সরল বাক্য। যে বাক্য দুই বা ততোধিক খণ্ডবাক্য দিয়ে সৃষ্টি এবং তা সেই খণ্ডবাক্যগুলোকে কোনো অব্যয়পদ দ্বারা যুক্ত করা হয় তাকে আমরা বলবো যৌগিক বাক্য। এবার আসি জটিল বাক্য কি, জটিল বাক্য হচ্ছে যে বাক্য দুই বা ততোধিক খণ্ডবাক্য থাকবে এবং সেগুলি কোনো সাপেক্ষ পদ দ্বারা যুক্ত হবে তাকে আমরা বলবো জটিল বাক্য। যেমন কি, যেমন যখন তুমি বাড়ি আসবে তখন আমি খেতে বসবো। এখানে এই যে যখন আর তখন এই দুটো হচ্ছে সাপেক্ষ পদ। একজনের জন্য আরেকজন কি করে থাকবে, অপেক্ষমান, অর্থাৎ অপেক্ষা করে থাকবে। একজন বাড়ি এলে আরেকজন খেতে বসবে। তাহলে এই রকম যদি বোঝায় দুটো খণ্ডবাক্য দুটি সাপেক্ষ পদ দ্বারা যদি যুক্ত হয় তখন তাকে আমরা বলবো জটিল বাক্য। তাহলে আমরা কি দেখলাম, সরল বাক্য চেনার উপায় হচ্ছে একটিমাত্র খণ্ডবাক্য থাকবে, একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। যৌগিক বাক্যে একটি অব্যয় পদ দ্বারা দুটো খণ্ডবাক্যকে যুক্ত হবে এবং জটিল বাক্যে সাপেক্ষ পদ দ্বারা দুটো খণ্ডবাক্য যুক্ত হবে। এখানে সাপেক্ষ পদ কোনগুলো না, যখন তখন, যদি তবে, যার তার, যে সে, এগুলো সবই সাপেক্ষ পদ। এগুলো সব সাপেক্ষ পদ। তাহলে এরকম সাপেক্ষ পদ দিয়ে যদি কোনো বাক্য যুক্ত থাকে তাহলে সেটা জটিল বাক্য। তাহলে জটিল বাক্য কাকে বলবো না, যখন দুই বা তার বেশি খণ্ডবাক্য কোনো সাপেক্ষ পদ দ্বারা যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো জটিল বাক্য। আর মিশ্র বাক্য কি না, যখন সরল এবং জটিল বা সরল যৌগিক বা যৌগিক জটিল মিলে কোনো বাক্য তৈরি হয় তখন তাকে আমরা বলবো মিশ্র বাক্য। এবার আসি বাক্যের শর্ত। বাক্যের শর্ত কি না, বাক্যের তিনটি শর্ত রয়েছে। বাক্যের শর্ত কি, বাক্যের তিনটি শর্ত। এক হচ্ছে আসক্তি, দুই হচ্ছে আকাঙ্ক্ষা, তিন হচ্ছে যোগ্যতা। তো এই যে আসক্তি কি না, আসক্তি হচ্ছে বাক্যের মধ্যে পদগুলোকে সঠিকভাবে পরপর বিন্যস্ত হতে সাহায্য করে। এখানে যদি আসক্তি না থাকে তাহলে কি হবে না, এলোমেলোভাবে বসবে। যে বাক্যে পদগুলো এলোমেলোভাবে বসে রয়েছে এবং যেগুলোকে সাজালেই সেটা সঠিক বাক্যে পরিণত হবে, সেখানে যে শর্তটা মানা হয়নি সেটা হচ্ছে আসক্তি শর্ত। যেমন আমি যদি বলি রাম সাইকেল খেয়ে ভাত চড়ে স্কুল গেল। এই যে বাক্যটা, রাম সাইকেল খেয়ে ভাত চড়ে স্কুল গেল, এই বাক্যটাতে অর্থ প্রকাশ পাচ্ছে না। কারণ কি, কারণ পদগুলো এলোমেলো ভাবে বসে আছে। এখানে যদি আমি বলতাম রাম, এক নম্বর রাম ভাত খেয়ে সাইকেল চড়ে স্কুল গেল, তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো। রাম 1 নম্বর, ভাত 2 নম্বর, খেয়ে 3 নম্বর, সাইকেল 4 নম্বর, চড়ে 5 নম্বর, স্কুল 6 নম্বর এবং গেলোটা 7 নম্বর। তাহলে বাক্যটা সম্পূর্ণ হতো। অর্থাৎ কি, রাম ভাত খেয়ে সাইকেল চড়ে স্কুলে গেল। কিন্তু সবগুলো পদই রয়েছে, কিন্তু পদগুলো এলোমেলোভাবে বসেছে। এরকম যদি এলোমেলোভাবে বসে, এলোমেলোটাকে সঠিক করে কোন শর্ত দিয়ে না, শর্ত হচ্ছে এই আসক্তি শর্ত দিয়ে। এই আসক্তি শর্তের জন্য বাক্যের পদগুলো সঠিকভাবে বসতে সাহায্য করে। আকাঙ্ক্ষা কি না, আকাঙ্ক্ষা হচ্ছে কোনো বাক্য বলার পরে যদি কোনো তারপরেও কোনো কিছু কথা থেকে যায় তখন সেই শর্তটাকে বলা হয় কি আকাঙ্ক্ষা। যেমন কি, যেমন সে খেয়ে, এইভাবে
অসমাপিকা ব্যবহার হবে। সে খেয়ে, খেয়ের পর এখানে যেন মনে হচ্ছে আরও কিছু কথা রয়ে গেছে। এরকম আরও কিছু কথা থেকে গেলে সেই শর্তটাকে বলে, সেই আরও কিছু কথাটাকে পূরণ করে কোন শর্ত? না, আকাঙ্ক্ষা শর্ত। আর যোগ্যতা শর্ত কি? যোগ্যতা শর্ত হচ্ছে সেই শর্ত যার দ্বারা কোনো কথার সঠিক অর্থ প্রকাশ পায়। সেটা তো বাক্য হয়ে গেল, কিন্তু অনেক সময় বাক্য হলেও সে কথাটার অর্থ ভুল থাকায় সেটা বাক্য হয় না। যেমন যদি আমরা বলি সূর্য পশ্চিম দিকে ওঠে, বাক্য তো সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু বাক্যের অর্থ কি ঠিক হলো? সূর্য কি পশ্চিম দিকে ওঠে না। তাহলে সূর্যের পশ্চিম দিকে ওঠার যোগ্যতা নেই, সূর্যের যোগ্যতা রয়েছে পূর্ব দিকে ওঠার। তাই এই রকম যদি কোনো ভুল অর্থযুক্ত কোনো বাক্য তৈরি হয়, সে বাক্য সঠিক হলেও তার অর্থটা ভুলে যায়, তখন তাকে আমরা বলি যোগ্যতা শর্তটা নেই, যোগ্যতা শর্তহীন। তাই বাক্যের অর্থ সঠিক করে যোগ্যতা অর্থ, বাক্যের পদগুলোকে সঠিকভাবে বসাতে সাহায্য করে আসত্তি, এবং বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে আকাঙ্ক্ষা শর্ত। এই হলো বাক্যের গঠনগতের শ্রেণীবিভাগ এবং বাক্যের উদ্দেশ্য। এছাড়া অর্থগতের অনেকগুলো ভাগ আছে, হ্যাঁবাচক, নাবাচক, অর্থক, নঙর্থক। তো সেটা অন্য ভিডিওতে আলোচনা করব।